শুভ শারদিয়া। শুনছেন গল্প একান্তে, একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। কথায় আছে, বিষয় না বিষ। সম্পত্তি একদিকে নিরাপত্তার প্রতীক, অন্যদিকে অশান্তির আগুন। জমি জায়গা, ধন দৌলতের লোভ নিয়ে মানুষ প্রজন্মের পর প্রজন্ম দ্বন্দ্বে জড়িয়েছে। কেবল এই লোভের কারণেই ভেঙে যায় কত মধুর সম্পর্ক। কিন্তু জীবন তো শুধু লোভের নয়, উৎসবেরও, আবেগেরও। তাই প্রাণের উৎসবের দিনগুলোয় যখন আকাশ বাতাস আনন্দের রঙে মুখরিত, তখন কি সত্যি সম্পত্তির লোভ বড় হয়, নাকি সম্পর্কই শেষ পর্যন্ত জিতে যায়? আজ রইল সাহিত্যিক দীনেন্দ্র কুমার রায়ের কলমে গল্প বিজয়ার মিলন অবলম্বনে মিলন। শুনতে থাকুন। দরবেশপুরের মজুমদারেরা মধ্যবিত্ত গৃহস্থ। হরিশচন্দ্র আর মুকুন্দচন্দ্র দুই সহোদর। তাঁদের পৈতৃক অবস্থা খুব সচ্ছল ছিল না, কিন্তু জ্যেষ্ঠ হরিশচন্দ্র শুভক্ষণে সাহেব জমিদারের কাছারিতে নায়েবের দায়িত্ব পেয়েছিলেন। তিনি সেই দায়িত্ব যথেষ্ট দক্ষতার সঙ্গে পালন করতেন এবং এই কাজে তিনি যথেষ্ট অর্থোপার্জন করতেন। সেই অর্থে তিনি পৈতৃক খোড়ো বাড়ি ভেঙে প্রকাণ্ড পাকা ইমারত প্রস্তুত করেছিলেন। বাগান, পুকুর, জমি জমাও প্রচুর করেছিলেন। জমিদারের কাজে ব্যস্ত থাকায় হরিশচন্দ্র সর্বদা বাড়ি আসতে পারতেন না। তাই কনিষ্ঠ ভ্রাতা মুকুন্দচন্দ্রকে সংসারের দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকতেন। মুকুন্দচন্দ্র বাড়িতে বসে গ্রামের সাব রেজিস্ট্রারি আপিসে 20 টাকা বেতনে কেরানির কাজ করতেন। 20 টাকা বেতনে সংসার নির্বাহ করা কঠিন। তবে দাদার দেওয়া টাকাতেই সংসার চলত। তার 20 টাকার 20 পয়সাও খরচ হতো না, বরং দাদার দেওয়া খরচের টাকাও কিছু কিছু সঞ্চয় হতো, যা তিনি সেভিংস ব্যাংকে জমা রাখতেন। এই সেভিংস ব্যাংকের 2টো অ্যাকাউন্ট ছিল। একটা মুকুন্দের স্ত্রী মুক্তকেশীর নামে, আরেকটা ছিল ছেলে মুরারি মোহনের নামে। এতদিন পর্যন্ত মুক্তকেশী তার গয়না বন্ধক রেখে গ্রামের লোকজনদের মাসে 1.5 আনা সুদে নিয়ম করে টাকা ধার দিতেন। কয়েক বছরের মধ্যে সুদের টাকা এত জমল যে আসল টাকাকেও ছাড়িয়ে গেল। গ্রামের সবারই বিশ্বাস ছিল, মজুমদারের ছোট গিন্নির হাতে যে টাকা আছে তাতে তালুক মুলুক পর্যন্ত কিনতে পারা যায়। গ্রামের লোকে যা জানতেন, হরিশচন্দ্রের স্ত্রী মাতঙ্গিনী ঠাকুরানী তা যে জানতেন না এমন নয়, কিন্তু জেনে শুনেও অগত্যা তাকে চুপ করে থাকতে হতো। মাতঙ্গিনী দেবরের ভণ্ডামি আর কপট স্বভাবের কথা অনেকবার স্বামীকে বোঝানোর চেষ্টা করেছিলেন। অভিমান, কান্নাকাটি, বাপের বাড়ি চলে যাবার ভয়, সব রকম কৌশল তিনি করেছেন। কিন্তু হরিশচন্দ্রের ভাতৃবাৎসল্যের শক্ত দেওয়াল কিছুতেই ভাঙেনি। সদাশিব হরিশচন্দ্র কোনোদিনই স্ত্রীর অভিযোগে কান দেননি। খুব বিরক্ত হলে শুধু বলতেন, তোমার কথা শুনে কি আমার ছোট ভাইটাকে পৃথক করে দেব? তাহলে গ্রামের লোকের কাছে মুখ দেখাবো কি করে? এই সকল কথা আর মুখে এনো না। স্বামীর মন পরিবর্তন হবে না বুঝে মাতঙ্গিনী শুধু কান্নাকাটি করে মনের দুঃখ ভুলে থাকতেন। সংসারে সুখ থাকলেও শান্তি কিন্তু ছিল না। মুকুন্দ কিন্তু খুব গৃহস্থ মানুষ। তার দৃঢ়তা আর চতুরতাই ছিল তার প্রধান ভরসা। তিনি স্পষ্ট বুঝতেন, দাদা যতই তাকে ভালোবাসুন, বিশ্বাস করুন, একদিন না একদিন এই ভরসার প্রাসাদ ভেঙে যাবেই। তাকে আলাদা হয়ে যেতেই হবে।
তাই তিনি ভেতরে ভেতরে সব গুছিয়ে নিচ্ছিলেন। তবে এমনভাবে কাজটা করতেন যাতে দাদার মনে কষ্ট না লাগে বা তার বিরক্তি না হয়। প্রকাশ্যে দাদার প্রতি তিনি একেবারে দেবতার মতো ভক্তি দেখাতেন। নিজের ছেলের জন্য বিলাতি কাপড় কিনতেন, কিন্তু ভাইপো হারানের জন্য মিহি ফরাসডাঙ্গার ধুতি ছাড়া অন্য কোনো কাপড় কিনতেন না। হরিশচন্দ্র জানতেন সংসারে তার ভাই ছাড়া আপনার জন বলতে আর কেউ ছিল না। মুকুন্দের সঙ্গেই তার সকল বৈষয়িক পরামর্শ চলত। তিনি সাংসারিক ব্যয় নির্বাহের জন্য ভাইয়ের কাছে প্রচুর টাকা দিতেন, কিন্তু কখনো হিসেব চাইতেন না। বরং মুকুন্দ নিষ্কলঙ্ক থাকবার জন্য জমা খরচ দেখাতে এলে তিনি বলতেন, মুকুন্দ, তুমি কি আমার পর যে আমার গোমস্তা মুহুরির মতো তোমার কাছে খরচের হিসেব নেব? মুকুন্দ বলতেন, না দাদা, 5 জনে 5 কথা বলতে পারে তো আপনার কান ভারী করতে পারে, হিসেবপত্র দেখাই ভালো। হরিশচন্দ্র বলতেন, আমি কি স্ত্রীলোক যে পরের কথায় নাচব? তোমাকে অবিশ্বাস করলে সংসারে আর কাকে বিশ্বাস করব? বিশেষ করে তুমি আর তোমার স্ত্রী পুত্র আমার অবশ্য কর্তব্য। তোমরা যদি আমার কাছে না থাকো তবে আর কার ভরসায় বাঁচবে? হরিশচন্দ্রের বন্ধুদের কাছেও এইসব অজানা ছিল না। তার এই অগাধ বিশ্বাস আর উদারতায় তারা মুগ্ধ হতো বটে, তবে আড়ালে বলা বলি করত, ভাই নায়েবি করছে ঠিকই, কিন্তু একদম সংসারের জ্ঞান নেই। এই কালে এমন গোয়ার গোবিন্দ মানুষ আর পাওয়া যায় না। দায় না আসা পর্যন্ত হরিশের শিক্ষা হবে না। বলবার অপেক্ষা রাখে না, হরিশচন্দ্রের পরিবার বাড়িতেই থাকত। আমরা যে সময়ের কথা বলছি তখন গ্রামের লোকজন এতটা সভ্য বা শহরীয় ধাঁচের হয়ে ওঠেনি। বাড়ির দরজায় তালা মেরে স্ত্রী সন্তান নিয়ে বাইরে গিয়ে চাকরি করা তখনকার দিনে গ্রামবাসীর চোখে একেবারে লক্ষ্মী ছাড়ার কাজ বলে মনে হতো। আগেই বলেছি, হরিশচন্দ্র সনাতনপুরের কাছারিতে নায়েব ছিলেন। সনাতনপুর তার গ্রাম দরবেশপুর থেকে 10 ক্রোশ উত্তরে। কাছারি বাড়িতে তিনি একজন ব্রাহ্মণ রাঁধুনি আর কিছু পরিচারক নিয়ে থাকতেন। এতে খরচ কম হতো না, বরং দিনে দুবেলাই 20টা পাতা বসত। তাছাড়া উমেদার, ভিখারি, অতিথি আর নানান ভদ্রলোকের আনাগোনা লেগেই থাকত। সামান্য বেতনের অনেক কর্মচারীকেও তিনি নিজের খরচে প্রতিপালন করতেন। কেউ যদি তার এই অযথা খরচের কথা তুলত, তিনি সহজে বলতেন, মা অন্নপূর্ণা ওদের খেতে দিচ্ছেন, আমি তো শুধু উপলক্ষ মাত্র। সরকারি কাজের জন্য প্রায় তাকে মফস্বলে যেতে হতো, তাই তার জন্য কাছারি বাড়িতে সবসময়তেই একটি করে পালকি প্রস্তুত থাকত। পুজো পার্বণে তিনি সেই পালকিতে করেই বাড়ি ফিরতেন। 12খানা দুলে বেহারা যখন হরিশচন্দ্রকে পালকিতে নিয়ে বাড়ি ফিরত, তখন পথের প্রান্তের 10খানা গ্রামের লোক বেহারাদের ওই ঐকতানিক ভৈরব হুঙ্কার শুনে বুঝতে পারত নায়েব মশাই ডিহির কাছারি থেকে বাড়ি আসছেন। বেহারাদের সেই হুঙ্কার রাত্রের গ্রামের প্রান্তর প্রতিধ্বনিত করে যখন গ্রামবাসীদের কানে প্রবেশ করত, তখন গ্রামের আড্ডাধারীরা হুঙ্কার নল থেকে মুখ সরিয়ে বলতো, হরিশ মজুমদার কি দাপটেই নায়েবিগিরি করছে। বাপ বছরে 1.5টা সদরওয়ালার সমান পয়সা রোজগার করে। দাদা বাড়ি এলে মুকুন্দ মহা ব্যতিব্যস্ত হয়ে পড়তেন। ভাবতেন কিভাবে দাদাকে খুশি করবেন। দুধ, দই, মাছ, তরকারি প্রভৃতি সংগ্রহের জন্য এমন ছোটাছুটি করতেন যে সময় মতো আপিসে পৌঁছতে পারতেন না।
এবং এতে সাব রেজিস্ট্রার মৌলভী ইলাহি বখশ মিয়ার কাছে কত কি গালাগালি খেতেন। হরিশচন্দ্রের ছেলে শ্রীমান হারানচন্দ্র গ্রামের স্কুল থেকে ক্রমান্বয়ে 3 বার এন্ট্রান্স পরীক্ষায় অংশ নিয়েও উত্তীর্ণ হতে পারেনি। তাই সে মা সরস্বতীর কাছে আশীর্বাদ নিয়ে গ্রামের অ্যামেচিওর থিয়েটার পার্টির পরিচালনায় অংশ নিয়েছিল। হারানচন্দ্রের এক ছেলে ছিল, তার নাম মানিক, বয়স 4 বছর। মানিক মুকুন্দের একান্ত অনুগত ছিল, আর মুকুন্দ তাকে পুত্রের চেয়েও বেশি স্নেহ করতেন। এই স্নেহে কোনো কৃত্রিমতা ছিল না। মুকুন্দের মতো বুদ্ধিমান বিচক্ষণ মানুষ কেন যে এত দুর্বল হয়ে পড়েছিলেন তা বোঝা কঠিন। মানুষের হৃদয়ে সত্যি রহস্যজালে সমাচ্ছন্ন। দুপুরে আপিসের কাজ শেষ করে মুকুন্দ বাড়িতে ঢুকলেই মানিক উচ্ছ্বসিত হয়ে দৌড়ে এসে বলতো, ঠাকুর দাদা, ঠাকুর দাদা। মুকুন্দের কোলে উঠতে না পারলে মানিক শান্ত হতো না। অন্য কেউ কোলে নেওয়ার চেষ্টা করলে সে তাকে ঠেলে সরিয়ে দিত। ঠাকুর দাদার কোলে উঠে মানিক তার 2 হাত দিয়ে মুকুন্দের কাঁচা পাকা গোঁফ নিয়ে খেলা করত। নানান ছল চাতুরি দেখিয়ে দাদাকে অস্থির করে তুলত। নিজের ছেলের অপেক্ষা ভাইয়ের নাতির প্রতি মুকুন্দের এই প্রাণের টান দেখে মুক্তকেশী এক এক সময় রাগে জ্বলে উঠতেন, কিন্তু স্মরণ করতেন যে সেভিংস ব্যাংকের খাতা তার এবং তার ছেলের নামে আছে, তাই অতি কষ্টে ক্রোধ দমন করে নিতেন। মানিক ক্রমেই ঠাকুরদাদার কোলেই বড় হয়ে উঠল। হারান তার ছেলেকে তেমন আদর দিতে পারতেন না। দিনের অধিকাংশ সময় তিনি বাইরে বাইরে ঘুরে বেড়াতেন। আর পিতামহ হরিশচন্দ্রের সঙ্গেও মানিকের ঘনিষ্ঠতা হবার তেমন সুযোগ ছিল না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানিক বুঝল ঠাকুরদাদা মুকুন্দর মতো কেউ তাকে এত ভালোবাসে না। ঠাকুরদাদাকে না দেখতে পেলে মানিক চারিধার অন্ধকার দেখত। রাত্রে দাদার কাছে শুতে না পেলে তার ঘুম আসত না। সংসারে সুখ চিরস্থায়ী নয়। দিনের পরে রাত আসে, সুখের পরে দুঃখ। এটি সংসারের অনতিক্রমণীয় নিয়ম। এটি বিধাতার অমোঘ বিধান। বিধাতার অনির্বচনীয় নিয়মে কিছুদিন পরে দরবেশপুরের মজুমদার পরিবারে দুঃখের কালরাত্রি নেমে এলো। নায়েব হরিশচন্দ্র মজুমদার চিকিৎসাহীন বাতে পঙ্গু হয়ে জীবনকাল পূর্ণ করার আগেই পৃথিবী ত্যাগ করলেন। হরিশচন্দ্র ছিলেন অমিতব্যয়ী। সঞ্চয়ের আয়ের প্রাচুর্যের অভাবে নয়, বরং ব্যয়ের সংযমের অভাবে। তিনি কখনো মিতব্যয়িতাই শেখেননি। তাই মৃত্যুর সময় তিনি কোনো বিশেষ নগদ রেখে যেতে পারেননি। যা নগদ ছিল তা মহা সমারোহে পিতৃশ্রাদ্ধের সময়ে খরচ হয়ে গেল। তার আত্মার শান্তির জন্য 3 দল কীর্তনিয়া মৃদঙ্গ ধ্বনিতে ছোট দরবেশপুর গ্রামের পরিবেশ মুখরিত করল। পিতার মৃত্যুর পর হারানচন্দ্র পিতার চাকরিটি পেতে সাহেবের কাছে আবেদন করল, কিন্তু কোনো ফল হল না। ম্যানেজার সাহেব তাকে জানালেন যে তার মতো জমিদারি অনভিজ্ঞ তরুণ প্রথমেই নায়েবি পদ পেতে পারে না, বরং সে পেশকারের পদে নিযুক্ত হোক। ধীরে ধীরে জমিদারি সম্পর্কিত কাজে অভিজ্ঞতা অর্জন করুক, ভবিষ্যতে নায়েবি দায়িত্ব নিতে পারবে। হারানচন্দ্র নায়েবির পরিবর্তে পেশকারের পদ নিতে সম্মত হল না। এই পদে বেতনও বেশি ছিল না, আর স্বাধীনতাও ছিল না। বিশেষত সর্বদা সাহেবের কাছে থাকাও প্রার্থনীয় নয়।
এই সব ভেবে হারানচন্দ্র হতাশ মনে বাড়ি ফিরে গেল এবং গৃহিণীর সান্ত্বনায় আশ্রয় নিল। পিতৃব্য মুকুন্দচন্দ্রের পক্ষে মাসিক 20 টাকায় সংসার চালানো কঠিন হয়ে পড়ল। তিনি 2 একবার হারানকে সাহেবের পেশকারের পদ নিতে অনুরোধ করলেন, কিন্তু হারান তার কথায় কান দিল না। সে বলল, 25 টাকার কেরানিগিরি করার জন্য বিদেশে গিয়ে আটকে থাকব কি? মুক্তকেশী দেখলেন তার স্বামীর উপার্জিত টাকাগুলি আর সেভিংস ব্যাংকের খাতায় জমা হচ্ছে না, সংসার খরচেই সব ফুরিয়ে যাচ্ছে। এতে তার অস্থিরতা আরও বেড়ে গেল। শেষ পর্যন্ত তিনি আর অসন্তোষ চেপে রাখতে পারলেন না। পথে ঘাটে পাড়ার মেয়েদের বলতে শুরু করলেন, দেখো দেখি হারানের আক্কেলখানা, টাকা পয়সা রোজগার করবার ক্ষমতা নেই, 7 গোষ্ঠীতে মিলে গিলবে। আমাদের উনি মাসে 20 টাকা মাইনে পান, সংসারে রাজ্যের কুপুষি, বুড়ো মানুষ ভেবে ভেবে আধখানা হয়ে গিয়েছেন। হরিশচন্দ্র মারা যাওয়ার 2 মাস পরেই মুকুন্দ হাত গুটিয়ে ফেললেন। হারানকে বললেন, আমি যতদিন পারলাম আমার সামান্য আয়ে সংসার চালালাম। এত বড় সংসার প্রতিপালন করা আর আমার অসাধ্য। তুমি তো চাকরি বাকরি কিছুই করবে না, তাই নিজের সংসারের ভার এখন নিজেই নিতে হবে। আর আমাদের যা কিছু জমি জমা আছে 5 জনকে ডেকে ভাগ করে নাও। হারান রেগে গেল, বললে, বাবা এতদিন আপনাদের পুষলেন, আর তিনি মরা মাত্রই আমাকে আলাদা করে দেওয়ার জন্য আপনি ব্যস্ত হয়ে উঠলেন। উত্তম, আমি পৃথকই হব, কিন্তু বাবা যা কিছু করে গেছেন আমি আপনাকে তার ভাগ দেব না। ভদ্রাসন বলুন, বাগান বলুন, জমি জমা পুকুর সবই বাবার নিজের উপার্জনের টাকা দিয়ে হয়েছে। এর মধ্যে আপনার অধিকার কোথায়? ঘোল খাবে হরিদাস আর মাথাই দেবে কড়ি, তা হবে না। বৃদ্ধ কাকার সঙ্গে এভাবে তর্ক করা শিষ্টাচার সঙ্গত নয়, কিন্তু সামাজিক শিষ্টাচারের সাথে হারানের কোনো পরিচয় ছিল না। সে মনে করত পিতার গলগ্রহ গ্রাম্য সাব রেজিস্ট্রি অফিসের 20 টাকার কেরানি তার কাছ থেকে শ্রদ্ধা বা সম্মানের দাবি করতে পারে না। মুকুন্দ ভ্রাতুষ্পুত্রের কটূক্তিতে বিচলিত না হয়ে শান্তভাবে বললেন, আমি যে আজ 20-22 বছর ধরে চাকরি করছি, আমি কি সংসারের জন্য কিছুই করিনি? তোমার বাবা বাইরে বাইরে চাকরি করতেন, মধ্যে মধ্যে পালকি চড়ে বাড়িতে এসে আমার উপর হুকুম চালাতেন। আমি চাকরের মতো তার হুকুম খেটেছি। টাকা কম পড়লে নিজের টাকা খরচ করে সংসার চালিয়েছি। বাড়িতে যদি কোনো গোমস্তা বা মুহুরি রাখা হতো, তার বেতন কত পড়তো? হারান বলল, বাবা মারা গেছেন বলেই আজ আপনি নিজের মাহাত্ম্য জাহির করছেন। আমার বাবার উপার্জিত সম্পত্তিতে আপনার কোনো অধিকার নেই। আমি সব দখল নেব। ইচ্ছে হলে আপনি কোর্টে গিয়ে পার্টিশন শুট করে আসতে পারেন। মুকুন্দ বললেন, আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম, তুমি তার উপযুক্ত পুরস্কার দিতে বসেছ। কলির ধর্ম কি না? আপনি আমাকে একটু স্নেহ করেছেন বলেই কি আমার পৈতৃক সম্পত্তি ভোগ করতে চান? হে আবার কেমন যুক্তি? ওই স্নেহ দেখানোর কোনো প্রয়োজন ছিল না। আপনি 20-22 বছর যা আয় করেছেন সব জমিয়েছেন। কাকিমা তো শুনছি 8-10 হাজার টাকা মহাজনী করেছেন। আমি কি সে টাকার ভাগ চাইতে যাচ্ছি, না ভাগ চাইলে তা দেবেন? 20 টাকার চাকরিতে সংসার চলে না। কাকিমা কি বাপের বাড়ি থেকে টাকা এনেছিলেন? তোর মতো অকৃতজ্ঞের মুখ আমি আর দর্শন করব না, বলে মুকুন্দচন্দ্র রাগে বসে তামাক টানতে লাগলেন।
মহা সমারোহে এক প্রকাণ্ড বাটোয়ারার মামলার আয়োজন চলতে লাগল। গ্রামে হরিশ্চন্দ্রের হিতাকাঙ্ক্ষী বন্ধুদের অভাব ছিল না। তারা মজুমদারদের এই গৃহবিবাদ মেটানোর জন্য অনেক উদ্যোগ নিলেন। তারা মুকুন্দকে বুঝিয়ে বললেন, তোমাদের যা কিছু আছে তা সমস্তই তোমার দাদার উপার্জিত। এ কথা আমরা সকলেই জানি। ধর্মের দিকে তাকিয়ে তো তাই বলতে হচ্ছে। কিন্তু তোমরা দুই ভাই চিরদিন একান্নেই ছিলে। যা কিছু আছে তার 10 আনা অংশ হারানকে ছেড়ে দাও। তারা আবার হারানকে বললেন, সম্পত্তি তোমার পিতার সোপার্জিত তা আমরা জানি, কিন্তু তোমার বাবা ও কাকা বরাবর একান্নে ছিলেন। মুকুন্দ 10 টাকা উপার্জন করেছেন। তোমাদের সংসারের উন্নতির জন্য ভূতের মতো খেটেছেন। তাকে একেবারে বঞ্চিত করলে বড় অন্যায় হবে। যদি তোমার কাকা মামলা করেন তাহলে অর্ধেক সম্পত্তি তাকে ছেড়ে দিতেই হবে। অনর্থক কতগুলো টাকা মামলায় নষ্ট করবে কেন? আমরা তোমার কাকাকে বলেছি, তিনি স্থাবর অস্থাবর সম্পত্তির 10 আনা অংশ তোমাকে দিবেন। তিনি 6 আনা পাইবেন। বাটোয়ারার মামলা হাতির খোরাক। মামলা করলে শেষে তোমাদের দুজনকেই পথে দাঁড়াতে হবে। গ্রামের বৃদ্ধ রায় মহাশয়কে হরিশ্চন্দ্র মুরব্বী মনে করতেন। কখনো তার কথার অমান্য করতেন না। হারান সে কথা জানত। সে তার সৎ পরামর্শ উপেক্ষা করতে পারল না। মধ্যস্থগণের আপোষে সমস্ত সম্পত্তির ভাগ বাঁটোয়ারা হয়ে গেল। কিন্তু ঘরের পাশের 3 কাঠা জমি নিয়ে খুড়ো ভাইপোর বিরোধ থেকেই গেল। এই 3 কাঠা জমি কাকার ভাগে পড়লেও হারানের বিশেষ দরকার ছিল। তাই সে ওই জমি ছেড়ে দেবার জন্য কাকাকে অত্যন্ত পীড়াপিড়ি করতে লাগল। কাকা, ও জমিটুকু না ছেড়ে দিলে আমার বড়ই অসুবিধে হবে। আমার ঘরের পাশের জমি, ওটুকু আপনার বিশেষ কোনো কাজে লাগবে না, কিন্তু ওটা না পেলে আমার এ বাড়িতে বাস করা অসম্ভব হয়ে উঠবে। কাকা বললেন, কিছুতেই যে তোমার পেট ভরে না দেখছি। 16 আনা সম্পত্তির 10 আনা তোমাকে ছেড়ে দিয়ে আমি 5 জনের অনুরোধে 6 আনা মাত্র নিলাম। এটাও তোমার সহ্য হচ্ছে না? ও জমি আমার ভাগে পড়েছে, ও আমি তোমাকে দিতে পারবো না। সরকারি শৌচাগার তোমার ভাগে পড়েছে, আমার একটা শৌচাগার না করলে চলবে না। আমি ওখানে শৌচাগার বানাবো। কি সর্বনাশ! তাহলে আমাকে যে পৈতৃক ভিটা ত্যাগ করতে হয়। আমার রান্নাঘরের পাশে আপনি শৌচাগার করলে আমি কি করে এ বাড়িতে বাস করি? কাকা বললেন, বাস করতে না পারো উঠে যাও। খুড়া ভাইপোতে এরপর আর কোনো কথা হলো না। হারান পাছে জোর করে জমিটুকু দখল করে, এই ভয়ে মুকুন্দ সেই রাত্রেই মজুর দিয়ে জমিটুকু ঘিরে নিলেন এবং তাতে কতগুলো সর্ষে ছড়িয়ে প্রবেশদ্বারে তালা চাবি লাগিয়ে দিলেন। হারান বললে, উনি ভিটেতে সর্ষে বুনলেন, আমি ঘুঘু না চড়িয়ে ছাড়ব না। কাকা ভাইপোতে মুখ দেখা দেখি বন্ধ হল। বলা বাহুল্য, হাড়ি আগেই পৃথক হয়েছিল, এবার কথা পর্যন্ত বন্ধ হল। কিন্তু এক বাড়িতে থেকে এইভাবে সময় কাটানো খুবই কষ্টের হয়ে উঠল। তবুও দিন কেটে গেলেও সংসারে অশান্তির সীমা রইল না। ওই 3 কাঠা জমি কাকা ভাইপোর মধ্যে এমন একটা দুস্তর ব্যবধান সৃষ্টি করলে যেন বিধাতার কোনো অভিশাপ নেমে এসেছে। ছোটখাটো ব্যাপার নিয়েও তুমুল ঝগড়ার উৎপত্তি হতে থাকল। মা লক্ষ্মী চঞ্চলা হয়ে পড়লেন। মুকুন্দ আর হারান উভয়েই একে অপরকে দোষী ভাবতে লাগল, কিন্তু জমিটুকুর লোভ ত্যাগ করে শান্তি পাওয়া কারো সঙ্গত মনে হল না।
সবচেয়ে বিপদ হলো মানিকের। ঠাকুরদাদার কোলটি হঠাৎ বাজেয়াপ্ত হওয়ায় সে মনে ভীষণ কষ্ট পেল। এটাকে সবচেয়ে বড় দুর্ভাগ্য হিসেবে নিতে লাগল। কিন্তু সারা জীবন যে স্নেহে, যে কোলে সে মানুষ হয়েছিল, সহজে তা ছাড়তে পারল না। 3 কাঠা জমির চেয়েও ঠাকুরদাদার ভালোবাসার মূল্য তার কাছে অনেক বেশি ছিল। একদিন অপরাহ্নে হারান বাইরে বেরোবে এমন সময় দেখতে পেল মানিক ধীরে ধীরে নেমে গিয়ে তার ঠাকুরদাদার বাড়ির দিকে যাচ্ছে। অদূরে পিতাকে দেখে মানিক ভয়ে জড়সড় হয়ে গেল। হারান জিজ্ঞাসা বললে, মানকে, কোথায় যাচ্ছিস রে? মানিকের বয়স তখন মাত্র 5 বছর। সে তখনও মিথ্যা কথাটা ঠিক বলতে শেখেনি, তাই ভয়ে ভয়ে বলল, ঠাকুরদাদার কাছে। হারান গর্জে উঠল, বললে, আর ঠাকুরদাদার কাছে যেতে হবে না। ঠাকুরদাদা তো তোমায় বড্ড ভালোবাসে। ফের যদি অমুখ হবি তো জুতো মেরে তোর হাড় গুঁড়ো করে দেব। হারানের কঠোর কথাগুলো মুকুন্দের কানে পৌঁছল। তিনি তখন ঘরে বসে ভাগবত পাঠ করছিলেন। মুক্ত জানালা পথে তিনি দেখলেন পিতার তিরস্কারে মানিক অশ্রুপূর্ণ নেত্রে কাতর মুখে ফিরে যাচ্ছে। মুকুন্দের মন বড় ব্যথিত হল। মুকুন্দ মানিককে তার 6 মাস বয়সের সময় থেকে কোলে পিঠে করে মানুষ করেছেন। মানিক মনে করে পৃথিবীতে ঠাকুরদাদাই তার একমাত্র বন্ধু। ঠাকুরদাদা যত আবদার সহ্য করেছেন, পিতামাতাও তার তত আবদার অত্যাচার সহ্য করেছেন কিনা সন্দেহ। আর সেই ঠাকুরদাদার সঙ্গে মানিকের একবার দেখা করবারও উপায় নেই। মানিক ঘরে ফিরে এসে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। ঠাকুরদাদা ভাগবত পড়া বন্ধ করে দিয়ে বসে বসে তামাক টানতে লাগলেন। তার 2 চোখ ঝাপসা হয়ে এলো। মানিককে দিনান্তে একবার কোলে না নিলে তার মন স্থির হতো না, কাজকর্ম কিছুই ভালো লাগতো না। কিন্তু এখন আর তাকে কোলে নেওয়ার কোনো উপায় নেই। এমনকি তার কচি মুখের মিষ্ট কথাও শুনতে পাবেন না। মুকুন্দের বুকের উপর একটা গুরুতর পাষাণ ভার চেপে ধরল। তিনি অসহ্য বিষণ্ণতায় স্তব্ধ হয়ে গেলেন। এভাবেই কয়েক মাস কেটে গেল। পুজোর সময় এসে পড়ল। প্রতি বছর পুজোয় মুকুন্দ মানিকের জন্য নতুন জুতো, জামা কাপড় ইত্যাদি কিনতেন। এবার কিনবেন কিনা তা নিয়ে বেশ দোটানায় পড়লেন। ষষ্ঠীর দিনে তিনি পরিবারের সবার জন্য নতুন কাপড় কিনে আনলেন। একজন ভৃত্য মাথায় কাপড়ের বোঝা নিয়ে আসছিল। তখন মানিক একটা পুরনো ময়লা কাপড় পরে বড়ই বিমর্ষভাবে রাস্তায় দাঁড়িয়েছিল। ঠাকুরদাদাকে দেখা মাত্র তার মন আনন্দে ভরে উঠল। সে প্রথমে চারিদিকে তাকালো, পিতাকে কোথাও দেখা গেল না। তখন ভয়ে ভয়ে ছুটে এসে ঠাকুরদাদাকে বললে, ঠাকুরদাদা, আমাকে একবার কোলে নাও না, তুমি আমার পুজোর কাপড় এনেছ। ঠাকুরদাদা মানিককে কোলে তুলে নিয়ে স্নেহ ভরে তাকে চুমু খেলেন। কিন্তু মনে ভয়, হারান দেখে ফেললে হয়তো মানিককে মারধর করবে। তাই তাড়াহুড়ো করে তাকে নামিয়ে দিয়ে বললেন, কাল তোমাকে জুতো কাপড় এনে দেব দাদা। সপ্তমীর দিনে মুকুন্দ মানিকের জন্য একজোড়া জুতো, একটা স্যাটিনের জামা আর একটা ভালো ধুতি কিনে আনলেন। কিন্তু গৃহিণী তা দেখে তেলে বেগুনে জ্বলে উঠলেন। বললেন,
তোমার মতো নিঘিন্নে বেটা ছেলে দুনিয়ায় আর নেই। ওরা হলো পর 70। ওদের ছেলেকে পুজোয় জুতোটা, জামাটা, কাপড়টা দেওয়া কেন বাপু? পয়সা রাখার বুঝি জায়গা পাচ্ছ না? কথায় কথায় ওরা অপমান করবে, তবু মানিক মানিক বলতেই খুন। মানিক যেন সজ্ঞে বাতি দেবে। মুকুন্দ বললেন, গিন্নি, সংসার একদিকে আর মানিক একদিকে। এই পুজোর দিনে মানিককে একখানা কাপড় না দিয়ে আমি কি করে থাকব? মানিককে যেদিন আমি পর মনে করব, সেদিন সংসার ছেড়ে বনে যাব। মুক্তকেশী বললেন, সেদিন কেন? আজই, এখনই যাও না, তবেই তো আমার হাড় জুড়োয়। সন্ধ্যার পর হারান গ্রামের বিনাপানি থিয়েটারের মজলিসে আড্ডা দিতে গেল। সেই সময় মুকুন্দ মানিককে নতুন জুতো, জামা কাপড় পরিয়ে কোলে নিয়ে গাঙ্গুলি বাড়ির ঠাকুর দেখতে গেলেন। মানিক আরতি দেখে বাড়ি ফিরলেও সেই জামা কাপড়টি ছাড়ল না, সেই পোশাকেই ঘুমিয়ে পড়ল। মহাষ্টমীর দিন খুব ভোরে মুকুন্দ ঘরের পাশের বেড়ার মধ্যে বসে বেগুনের চারাগুলি নেড়াচ্ছিলেন। সেই সময় মানিক ঠাকুরদাদার প্রদত্ত জুতো কাপড়ে সাজসজ্জিত হয়ে আনন্দে বাইরে বেরিয়ে আসলো। সে শেফালিকা গাছের তলায় বসে শিশিরময় পাতা কুড়োতে লাগল। আনন্দে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। হারান প্রাতকৃত্য সেরে কাঠের গুঁড়ির উপর বসে দাঁতন করতে করতে জিজ্ঞেস করল, মানকে, জুতো জামা কোথায় পেলি রে? ভয়ে মানিকের প্রাণ উড়ে গেল। কাতর স্বরে বললে, ঠাকুর দাদা দিয়েছে। হারান রাগে গর্জে উঠল, কেন তুই ওই জুতো জামা নিতে গেলি? আমি যা বারণ করে দিয়েছি ফের তাই করেছিস, লক্ষ্মী ছাড়া পাজি। হারান দাঁতন ফেলে দিয়ে উঠে গিয়ে মানিকের পিঠে সজোরে এক চড় বসিয়ে দিল। তারপর জুতো জামা কাপড় ছিনিয়ে নিয়ে ঝিকে দিয়ে মুকুন্দের স্ত্রীর কাছে ফেরত পাঠালো। মানিক গাছতলায় পড়ে ধুলোয় গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলো। বেড়ার ভেতর দিয়ে মুকুন্দ সব দেখলেন। ব্যথায় তার বুকটা টনটন করে উঠল, চোখ জলে ভরে এলো। হাতে থাকা নিড়ানি মাটিতে ফেলে দিয়ে তিনি 2 হাত দিয়ে মাথা চাপড়াতে লাগলেন। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বললেন, হায় ভগবান। শিশুর কাতর আর্তনাদে তার হৃদয়ে বিদীর্ণ হয়ে গেল। মধ্যাহ্নভোজে বসেও মানিকের অশ্রুসিক্ত কাতর মুখ তার বারবার মনে পড়ল। তিনি ভালো করে খেতেই পারলেন না। অবশেষে এসে গেল দশমী। বিজয়া দশমীর বিকেলে প্রতিমা বিসর্জনের পর গ্রামে ঘরে ঘরে প্রণাম, আলিঙ্গন আর আশীর্বাদের ধুম উঠল। আত্মীয়, বন্ধু, প্রতিবেশীরা মিষ্টিমুখ করে আনন্দে মেতে উঠল। প্রতিমা বিসর্জনের পরেই হারানচন্দ্র বাড়িতে ফিরে মাকে প্রণাম করল। তারপর যখন প্রতিবেশীদের বাড়িতে যেতে উদ্যত হয়েছে, তখন মানিক আস্তে আস্তে বললে, বাবা, আমি ঠাকুর দাদাকে প্রণাম করে আসব। হারান ধমক দিয়ে বললে, তুই ওদের ঘরে গেলে তোর কিন্তু কান ছিঁড়ে দেব। হতভাগা, এক কথা কি 100বার করে বলতে হয়? শিশুটি চুপ করে দাঁড়িয়ে কাতর চোখে ঠাকুরদাদার ঘরের দিকে তাকিয়ে রইল। দেখল পাড়ার ছেলেমেয়েরা নতুন ধুতি চাদর পরে হাসি মুখে ঠাকুরদাদার ঘরে গিয়ে প্রণাম করছে, জড়িয়ে ধরছে, লাড্ডু সন্দেশ খাচ্ছে।
তখন মানিকের বুকটা মোচড় দিয়ে উঠল। সে কি এমন অপরাধ করেছে যার জন্য সে ঠাকুরদাদার ছায়াটুকুও স্পর্শ করতে পারবে না? পিতার মার ধমক সব ভুলে গিয়ে অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকল সে। যখন দেখল কাছে কেউ নেই, তখন আস্তে করে ডাকল, ঠাকুরদাদা, তোমাকে দণ্ডবৎ করতে যাব? ঠাকুরদাদা সস্নেহে বললেন, আয় ভাই। এই নির্বোধ বালক আর কূটবুদ্ধি বৃদ্ধ, এর মধ্যে কে যে বেশি নির্লজ্জ কে বলবে? হঠাৎ বাবার নিষেধের কথা মানিকের মনে পড়ল। সে ভয় পেয়ে বলল, না, যাব না, বাবা মারবে। শিশু হলেও সে জানত ঘরের পাশের ওই 3 কাঠা জমি বাবার সঙ্গে ঠাকুরদাদার বিরোধের প্রধান কারণ। কিছুক্ষণ চুপ করে থেকে মানিক আবার বলল, ঠাকুরদাদা, তুমি ওই জমিটুকু বাবাকে দিয়ে দাও না কেন? তাহলে আমি তোমার কোলে আবার উঠতে পারবো। শিশুকণ্ঠোচ্চারিত এই কথা কয়টি মুকুন্দচন্দ্রের হৃদয় স্পর্শ করল। তার মনে পড়ল, জ্যেষ্ঠ সহোদর যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি সংসারের সবাইকে পরম স্নেহে আগলে রেখেছিলেন। এই ঘর বাড়ি জমি জমা সবই আসলে দাদার অনুগ্রহে পাওয়া। দাদা সংসারের ভার নিয়েছিলেন বলেই তিনি কিছু অর্থ সঞ্চয়ের সুযোগ পেয়েছিলেন। কিন্তু সেই বড় ভাই এখন নেই, স্বর্গে চলে গেছেন। আর তিনি আজ তারই ছেলের সঙ্গে সামান্য জমি নিয়ে কলহে মেতেছেন। আজ তো বিজয়া দশমী, এমন একদিন যেদিন পরম শত্রুও শত্রুতা ভুলে হাসি মুখে আলিঙ্গন করে। অথচ তিনি শরিকি বিবাদে অন্ধ হয়ে কর্তব্য ভুলেছেন, স্নেহ মমতা বিসর্জন দিয়েছেন। এই পৃথিবীতে জীবন কয়দিনের? চুল পেকে গেছে, দাঁত ঝরে গেছে, চামড়া শিথিল হয়েছে, চোখের জ্যোতি ম্লান হয়ে এসেছে। মৃত্যুর আঁধার যেন সামনে দাঁড়িয়ে। জীবনের এই শেষ প্রহরেও এত লোভ, এত আসক্তি! তুচ্ছ এক টুকরো জমির জন্য তিনি পুত্র সম স্নেহভাজন আত্মীয়ের মনে এমনভাবে আঘাত দিচ্ছেন। অথচ 2 দিন পরে সব জমি জমা এভাবেই পড়ে থাকবে, কিছুই তো তার সঙ্গে যাবে না। সংসারের কোনো বন্ধনই তাকে বেঁধে রাখতে পারবে না। এই চিন্তাতেই বৃদ্ধের অন্তরে অনুতাপের আগুন মুহূর্তে জ্বলে উঠল। তিনি বসে বসে ভাবতে লাগলেন। বিজয়া দশমীর মিলনের আনন্দ তার কাছে বিদ্রূপের কষাঘাতের মতো মনে হতে লাগল। অনেক রাত্রে হারান যখন বাড়ি ফিরল, তখন মুকুন্দ অপরাধীর মতো ভগ্ন হৃদয়ে তার দোরগোড়ায় এসে দাঁড়ালেন। পিতৃব্যকে দ্বারে দেখে হারান ভীষণ বিস্মিত হয়ে গেল। এখন কি বলা উচিত, কি করা উচিত, সে কিছুই স্থির করতে পারল না। মনে মনে ভাবল, আজ তো বিজয়া দশমী, এমন শুভ দিনে তারই উচিত ছিল আগে এসে পিতৃতুল্য শ্রদ্ধেয় কাকাকে প্রণাম করে তার আশীর্বাদ নেওয়া। এমন দিনে কি আর গৃহকোলাহল মনে রাখা যায়? তাই কি করবে বুঝতে না পেরে সে নত মুখে কাকার সামনে এসে দাঁড়াল। মুকুন্দ বললে, হারান, আজ বিজয়া দশমী, আমাদের কাছে এমন শুভ দিন আর নাই। আজ তুমি আমাকে প্রণাম করতে এলে না কেন? আমি কি তোমাকে আশীর্বাদ দিতে কার্পণ্য করতাম? তোমাকে আমি কোলে করে মানুষ করেছি,
ছেলেবেলায় যখন তুমি তোমার বাবাকেও চিনতে না, তখন আমাকেই চিনতে। এখন আমি বুড়ো হয়ে গেছি, তুমিও ছেলের বাবা হয়েছ। স্বার্থে জড়িয়ে আমাদের স্বভাব বদলেছে বটে, কিন্তু আমি সেই কাকাই আছি, আর তুমি আমার সেই ভাইপোটিই আছো। আমি যদি কঠোর ব্যবহারে তোমার মনে আঘাত দিয়ে থাকি, তবে এমন আনন্দের দিনে সে কথা মনে রাখাটা কি উচিত? আমি মরলে তোমাকেই তো আমার জন্য কাছা পড়তে হবে। তোমার সঙ্গে আমার এই রকমই সম্পর্ক, তাই তোমার মনের কষ্ট আজ আমি মুছে দেব। যে 3 কাঠা জমি নিয়ে আমাদের এই বিরোধ, আজ তার নিষ্পত্তি হবে। আমার বেড়ের চাবি তুমি নাও, আজ থেকে এটা তোমার। এখন আমার 1 পা জলে আর 1 পা ডাঙায়। জীবনের শেষ প্রহরে আমার ভুল ত্রুটি ক্ষমা করো বাবা। তুমি আমাদের বংশের প্রদীপ। আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও, তোমার বাবার সুনাম রক্ষা করো। এই বলে বৃদ্ধ ভ্রাতুষ্পুত্রকে আলিঙ্গনে টেনে নিলেন। আর কোনো কথা তার মুখ দিয়ে বেরোলো না। যে চোখ একদিন ক্রোধ আর প্রতিহিংসায় অগ্নিদীপ্ত হয়েছিল, আজ সেই চোখ দিয়েই অশ্রু ঝরতে লাগল। হারান কাকার পায়ে প্রণত হয়ে ধুলি মাথায় নিল। গদগদ স্বরে বললে, কাকা, আমার সব অপরাধ ক্ষমা করে দিন। আজ মানিক এত রাত্রেও ঘুমোয়নি। দোরগোড়ায় ঠাকুরদাদার কণ্ঠস্বর শুনে সে শয্যা ছেড়ে আনন্দে ছুটে বাইরে এলো। উৎফুল্ল কণ্ঠে ডাকল, ঠাকুরদাদা, এই যে তুমি আমাদের ঘরে এসেছ। বাবা, আমি ঠাকুরদাদার কোলে যাব। হারান স্নেহ ভরে বললে, যা। বালক খিলখিলিয়ে হেসে ঠাকুরদাদার কোলে লাফিয়ে উঠল। 2 হাত দিয়ে তার গলা জড়িয়ে ধরে উচ্ছ্বাস ভরে বললে, ঠাকুরদাদা, আমাকে তোমার ঘরে নিয়ে চলো, দিদিমাকে প্রণাম করব। মুকুন্দ স্নেহ ভরে মানিকের মুখে চুমু খেলেন। 2 গাল বেয়ে তার অশ্রুধারা গড়িয়ে পড়তে লাগল। সেই অশ্রু বন্যায় তার হৃদয়ে জমে থাকা বহুদিনের দুঃখ কষ্ট সব ধুয়ে মুছে গেল। দশমীর চাঁদ শরতের মেঘমুক্ত নির্মল আকাশে বসে বালক আর বৃদ্ধের এই মধুর মিলন দেখে কৌতুক ভরে হাসল। তার সেই শুভ্র হাসি দুর্বাদলে সঞ্চিত শিশির বিন্দুতে প্রতিবিম্বিত হয়ে ঝকঝক করতে লাগল। শেষ হলো আজকের গল্প। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর শারদোৎসবের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা নেবেন। খুব ভালো থাকুন, আনন্দে কাটান আর শুনতে থাকুন গল্প একান্তে।